ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো আহ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আমরা আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করবো। আজকের ক্লাসটা খুবই চমৎকার হবে আশা করি, ইনশাল্লাহ, যদি তোমরা সাথে থাকো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। তোমাদের আজকের ক্লাসটা খুবই 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 চমৎকার হবে। অ্যান্ড আজকে আমরা উচ্চারণের উপর, আমাদের মোট উচ্চারণের উপর 2টা ক্লাস হবে। কয়টা ক্লাস বলো তো ভাইয়া? আমাদের উচ্চারণের উপর মোট 2টা ক্লাস হবে। এন্ড এই 2টা ক্লাস করলে মানে তুমি বুঝতে পারবা যে আসলে মানে পড়াশোনাটা আসলে অন্য লেভেলে চলে গেছে, বুঝছো? এই উচ্চারণ অনেক কঠিন না, বলো? উচ্চারণ কি কঠিন না সহজ? আমরা 2টা ক্লাস নিব এটার উপর। কয়টা ক্লাস বলো তো? 2টা ক্লাস। 2টা ক্লাসে জাস্ট মাথা নষ্ট করা কন্টেন্ট আসবে, বুঝছো? মানে তুমি অনেক জায়গাতে তুমি আগে উচ্চারণ পড়ছো, আমি জানি যে অনেকেই তোমার উচ্চারণ বুঝেছে, অনেক ভাবে তুমি পড়ছো, অনেকের কাছে পড়ছো, কলেজে পড়ছো, হ্যান পড়ছো, ত্যান পড়ছো, ভাইয়ের কাছে পড়ছো, বাট এই 2টা ক্লাস তোমার লাইফে, মানে এই 2টা ক্লাসই তোমার লাইফে এনাফ। আর কিছু লাগবে না। কথা মনে বুঝো নাই, আর কিছু লাগবে না, দ্যাটস ইট। 2টা ক্লাসই মনে করো 100 একদম একের ক্লাস হবে, বুঝছো? ঠিক আছে। আর যারা ফার্স্ট ক্লাস করতেছো তাদের থেকে একদম বেসিক থেকে পড়াবো, একদম আগুন হবে, বুঝছো? ঠিক আছে। তো তোমরা সবাইকে একটু জয়েন করে ফেলো। তোমাদের সাথে গতকালও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হয়েছে, তোমাদের ভাগ্য খুবই ভালো। তোমরা আমার অনেক ক্লাস পাইতেছো। আমি তোমাদের ক্লাস নিতে গিয়ে, বুঝছো, ভুলে বাংলা বাস কোর্সে ক্লাস নেওয়া শুরু করে দিছি। পোলাবেন বলছে, ভাই আজকে না অপরিচিত পড়ানোর কথা, আমাদের বাংলা বাস 6.0-তে। বলছে, ভাই আজকে না অপরিচিত 2, বলতেছে যে ভাই অপরিচিত 2 পড়াবেন না। পোলাপাইনও এমন যে পোলাপাইন কইবো যে ভাই আজকে তো আমাদের রুটিনে ক্লাস নেই, বলে যে ভাইয়া অপরিচিত 2 পড়াবেন না। তখন আমার মাথায় আসছে আমি তো ক্লাস বাংলা বাসে দিয়ে দিছি, পরে ক্লাস আবার কাইটে আবার পাওয়ার প্লেতে ক্লাস দিছি। বুঝছো, বয়সের দোষ। ভাই নোট করতে হবে, অবশ্যই নোট করবো। হ্যাঁ, আর যাদের কাছে আমাদের বাংলা বাজ বইটা আছে তাদের কাছে তো তাদের তার কিছুই লাগবে না। হ্যাঁ, তার কিছুই লাগবে না, জাস্ট এটা পড়লে হবে। এক ক্লাসে শেষ হবে না, এক ক্লাস আমি শেষ করব না, এক ক্লাসে শেষ করা যাবেও না, 2 ক্লাস নিতে হবে আমাকে। আমি একদম ধরে ধরে বুঝাবো, তো তো আমাকে একটু সময় দিতে হবে। ওকে, ঠিক আছে। তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে। ভাইয়া আর্কাইভ ক্লাসে নোট করছি, এখন কি নোট করা লাগবে? আর্কাইভ ক্লাসটা 1 বছর আগে, 1 বছর আগে তো এগুলো পড়াই নাই। আজকে যেগুলো পড়াবো এগুলো 1 বছর আগে পড়াই নাই, বুঝছো? তো আজকের ক্লাস মানে অন্য লেভেলের হবে, অন্য লেভেল, বুঝছো? লেভেল অন্য লেভেলের হবে। ওকে, ঠিক আছে। সবাই সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমরা আস্তে ধীরে তাহলে আমাদের ক্লাসের চলে যাই। বয়সের দোষে এক ব্যাচে ক্লাস নিতে গিয়ে আরেক ব্যাচে ক্লাস নিতে, বয়স যে হয়েছে এটাই এটার মানে জলজান্ত প্রমাণ, বুঝছো? সবই বয়সের দোষ। ভাইয়া বাংলা বাজ কোর্সে ছিলাম, বইও কিনেছি, ধন্যবাদ। তো বইটা নিয়ে বসো, আমাদের যাদের যাদের কাছে বাংলা বাজ বই আছে তোমরা বইটা নিয়ে বসো, খাতা নিয়ে বসো, আমরা শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস। ওকে, তো সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চারণ নিয়ে। তো আজকের উচ্চারণের ক্লাসটা তোমরা করলেই আসলে বুঝতে পারবা যে আমাদের আসলে উচ্চারণের ক্লাসটা কেমন হবে। সো সবাই খাতা কলম নিয়ে খুব রেডি থাকো। আমি কিছু কথাবার্তা বলবো, এই কথাবার্তাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা, যে এইটা পড়তে গেলে, মানে এই টপিকটা পড়তে গেলে, ওই যে সমাস পড়াইতে বলছি না, ধৈর্য লাগবে। তো এই টপিকটা পড়তে গেলে ধৈর্য লাগবে। কি লাগবে বলো তো? কি লাগবে বলো, আমার সাথে বলো, ধৈর্য। এখন ধৈর্য মানে কি? ধৈর্য মানে কি? ধৈর্য মানে কি? মানে অনেক সময় ধরে ক্লাস করতে হবে? নেভার। অনেক সময় ধরে ক্লাস লাগবে। আজকের ক্লাসে পড়াবো, নেক্সট ক্লাসে এটার অর্ধেক পড়াবো, আরেকটা টপিক পড়াবো। তার মানে ক্লাস কিন্তু বেশি না বাবা, খেয়াল করে দেখো, ক্লাস কিন্তু বেশি না। মানে অনেকক্ষণ ধরে ক্লাস করতে হবে। যেমন সমাজের উপর আমাদের মনে 3টা ক্লাস হয়েছে, অনেকক্ষণ ধরে ক্লাস করতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে এইখানে কনসেপ্ট গুলো খুব ভালো করে বুঝতে হবে, মানে খুব মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা। যারা মানে প্র্যাকটিক্যাল লাইফে অসুখী, মাথা গরম, মাথা ঝিমঝিম করে, তারা কিন্তু উচ্চারণ বুঝবে না। তোমরা মনে করো সমাস কঠিন, কিন্তু সমাসের থেকে উচ্চারণ অনেক বেশি কঠিন। কথা বুঝছো?
এখন দুইটা টাইপের কোশ্চেন আসে, যে উচ্চারণের নিয়ম, 5টা নিয়ম লিখো, ওইগুলো তো মুখস্থ করে অনেক সময় পারা যায়, কিন্তু ওই যে শর্টকাট ওয়ে যেটা, যে শব্দের উচ্চারণ লিখো, ওইটা তোমরা পারো না, ওইটা তোমরা পারো না। তো আমি এমন ভাবে কম্প্যাক্ট হইতে তোমাদেরকে পড়াবো, তোমরা একই সাথে রচনামূলক কোশ্চেন গুলো পারবা, অর্থাৎ আগে দুইটা ক্লাস করার পর রচনামূলক কোশ্চেন গুলো তুমি এমনিতে পারো, তুমি দূর, এগুলো কোনো ব্যাপার, এগুলো পড়া লাগে ভংচং। তাহলে যারা জীবনে অসুখী, যাদের মাথা ঝিমঝিম করে, যাদের মাথা গরম, যারা অল্পতে কি হয়ে যায়, অল্পতে যারা হাল ছেড়ে দেয়, তাদের জন্য উচ্চারণের ক্লাস না। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। তো চলো বাবা, আমরা একটু কনসেপ্ট প্রথম থেকে আমরা একটু আলোচনা করি, দেখি আমাদের প্রথমে কি আছে। সেখানে অনেকগুলো ব্যাপার আছে, দেখতে পাচ্ছ এখানে, যে প্রথমেই আমরা যদি খেয়াল করে দেখি ভাইয়া, দেখো এখানে প্রথমে দেখো যে কিছু বানান, এই শব্দ বানানে যদি এগুলো যদি থাকে, যে দীর্ঘই অথবা দীর্ঘিকার, তাহলে মনে রাখতে হবে ওইটা উচ্চারণ হয়ে যাবে রস্বই অথবা রস্যিকার। কথা কি বুঝো নাই মনে হয়? যদি কি থাকে বলো তো বাবা, যদি থাকে দীর্ঘই অথবা দীর্ঘিকার, ঠিক আছে, যদি থাকে কি দীর্ঘই অথবা দীর্ঘিকার, তাহলে সেটা উচ্চারণ হয়ে যাবে রস্বই অথবা রস্যিকার। এখন দেখো তো বাবা, খেয়াল করে দেখো, হ্যাঁ আমার দিকে তাকা, বাবুরা আমার দিকে তাকাও প্লিজ, কথা বলে না, আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকাতে হবে, ঠিক আছে। অলরেডি আমার মা আমার সাথে ক্লাস দেখতে গেছে, আমি ক্লাস নিলে অনেক আন্টিরা বসে বসে ক্লাস দেখে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখো ভাই, ঈর্ষা, আচ্ছা বলো তো এই ঈর্ষা, এইটা এই শব্দটা যখন আমি উচ্চারণ লিখবো, তখন দেখো এই দীর্ঘইটা হয়ে যাবে কি রস্বই। তাহলে বাবা দেখো তো, এই যে দীর্ঘইটা এখন কি হয়ে যাবে বলো তো, দীর্ঘইটা হয়ে যাবে রস্বই। তাহলে দেখো ইর, তারপর ইর, দেখো ইর, এর দেখো দীর্ঘই কি হয়ে গেছে, রস্বই হয়ে গেছে। এবার তুমি সা লিখে দাও, সা, ঈর্ষা। এখন বলবো ভাইয়া এখানে তো মূর্ধন্য ষ আছে, মনে রাখবা মূর্ধন্য ষ জায়গায় সবসময় তালব্য ষ, একটা একটু পরেই আসবে। তাহলে দেখো ঈর্ষা শব্দের উচ্চারণ কিভাবে হয় এটা বুঝছো? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, ঠিক আছে, ঈর্ষা শব্দের উচ্চারণ কিভাবে হয় বুঝছো? এরপর দেখো এই যে নদী, নদী বানান, আচ্ছা এই যে নদী বানান দেখো দীর্ঘিকার আছে না, তাহলে বলো তো দীর্ঘিকার থাকলে কি হয় নিয়ম অনুযায়ী, বলো বলো, দীর্ঘিকার থাকলে কি হয়, দীর্ঘিকার থাকলে কি হয়, দীর্ঘিকা থাকলে রস্বীকার হয়। তাহলে এইবার খেয়াল করে দেখো, নদী দন্তন ওকার দয়রসিকের দি, নদী, হ্যাঁ এখন দন্তনের সাথে ওকার কেন হয়েছে সেটা পরে শিখবো, আগে এইটা বুঝো যে দীর্ঘিকার থাকলে কি হয় বলো তো ভাইয়া, রস্বীকার হয়, দীর্ঘিকার থাকলে কি হয়, রস্বীকার হয়। এবার দেখো একই রকম যদি দীর্ঘ অথবা দীর্ঘকার যদি থাকে, তাহলে সেটা রস্যু অথবা রস্যুকার হয়। যেমন খেয়াল করে দেখো উর্মি, তাহলে নর্মালি উর মি, শেষ, উর্মি, উর্মি, ঠিক আছে, উর্মি। বধূ, দেখো এখানে আছে কি দীর্ঘকার, তাহলে দীর্ঘকার থাকলে কি হবে, রস্যুকার হবে, তাহলে বউকার দয় রস্যুকার দু, বধূ, শেষ। সহজ সহজ, বলো তো বলো তো বলো তো বলো তো বলো তো, সহজ না, সহজ। আচ্ছা এরপর দেখো রি যদি শুরুতে থাকে, এখানে কিন্তু কন্ডিশন আছে, শুরুতে, শুরুতে থাকলে সেটার উচ্চারণ হবে ঋতু, রয় ঋষিকের রি। আচ্ছা এবার এইটার উচ্চারণটা তোমরা করো তো, আমি লিখবো না, দেখো তোমরা 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 লিখো, তোমরা লিখো, আমি লিখবো না, আমি লিখবো না, লা না না না। বুঝলামই না কেন হলো, এই যে নিয়ম আছে, এই যে বানানে যদি এগুলো থাকে উচ্চারণে এগুলো চলে আসবে, বুঝছো? তাহলে দেখো এটা কি হবে বলো তো, ঋতু, তাহলে দেখো রয়ের জায়গায়, খেয়াল করে দেখো রয়ের জায়গায় রয় রসিকার রি, রি তু, দেখছো সিম্পল, ঋতু, দেখছো উচ্চারণ তো দেখো সহজ না। এরপর দেখো ওই থাকলে, ওই থাকলে কি হবে, ও রস্বই, দেখো ওই থাকলে কি হবে বলতো, যদি বানানে থাকে ওই, উচ্চারণ হবে ও রস্বই, উচ্চারণে কি হবে বলো বাবা, উচ্চারণ হবে কি ওই রস্বই। খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো, উচ্চারণে কি হবে, উচ্চারণ হবে ওই রস্বই, উচ্চারণে কি হবে ওই রস্বই, বুঝছো? আচ্ছা এবার আসো দেখো, তাহলে দেখো তো এখানে উচ্চারণটা কি হবে, খেয়াল করো উচ্চারণটা হবে, হ্যাঁ ঐক, ঐক, খেয়াল করো ঐক ক, ঐক্য, দেখছো হয়ে গেছে। হ্যাঁ জাস্ট এইটা বুঝো যে এখানে ওই এর পরিবর্তে ও রস্বই হয়েছে, দেখি এখানে একটা বানান ভুল হয়েছে, ও রস্বই, হ্যাঁ দেখো ঐক্য, হ্যাঁ ও রস্বই, ঐক্য, ঠিক আছে, ঐক্য। এরপর দেখো ও থাকলে কি হবে, ও রস্বও হবে, ও থাকলে কি হবে বলতো, ও রস্বও হবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, তাহলে দেখো ও, ও, এবার দেখো ও, এবার বলো এই যে মূর্ধন্য ষ থাকলে কি হয়, প্রথমেই বলছি বলো তো মূর্ধন্য ষ থাকলে কি হয় বলো, ও, ও কি, ঔষধ, ঠিক আছে, ঔষধ, মূর্ধন্য ষ থাকলে তালব্য ষ হয়,
মূর্ধন্য ষ থাকলে কি হয়? তালব্য ষ হয়। ঠিক আছে, এরপর দেখো মূর্ধন্য ন থাকলে কি হয়? দন্তন্য হয়। রন এটা কি হয়ে যাবে? দন্তন্য। জাস্ট সিম্পল। ঠিক আছে, জাস্ট সিম্পল। ওকে, বুঝছো? বুঝছো? বলো তো এবার, বলো এগুলো সবগুলো বুঝছো কিনা? এবার বলো এগুলো সবগুলো বুঝছো? এখানে একটা হস আছে, হসটা কেন বসে এটা একটু পর শিখাবো। হ্যাঁ, ঐক্য, এই যে দেখো ঐক্য, এখানে এগুলোতে হস আছে, ঐক্য। হ্যাঁ, ঈর্ষা, এই যে এখানে একটা হস আছে। হ্যাঁ, হস কেন বসে এটা একটু পরে বুঝবা। এখন বলো এগুলো বুঝছো কিনা, বলো তো ভাইয়া। এগুলো বুঝছো? এগুলো হচ্ছে বেসিক নিয়ম, অর্থাৎ এই নিয়মগুলো জানলেই তুমি দেখবা যে উচ্চারণে তুমি 50% পারতেছো। উচ্চারণে জাস্ট 50% তুমি জাস্ট এইগুলো পড়লেই পারতেছো, 50% তোমার কভার হয়ে যাবে তুমি এগুলো যদি বুঝো। বেসিক জিনিসগুলো খুব মজার জিনিস, বাট বুঝতে হবে। আচ্ছা, পরে আসো। এরপর বলছে যদি হ ব যদি থাকে তাহলে হবে ও ভ। তাহলে দেখো আহ্বান, দেখো তো এই যে হ ব আছে না নাই? বলো বাবা, আছে, আছে। তাহলে দেখো কি হবে? ও ভ হবে। তাহলে দেখো তো আও, আও ভান। ঠিক আছে, আও ভান, আও, সহজ। এরপর দেখো এই যে ঝ যোগ ইয়, এই বর্ণ, এটাকে বিশ্লেষণ করলে পাই ঝ যোগ ইয়, এই দুটো বর্ণ মিলে এটা হয়। তাহলে হলে কি হবে বলতো? এই যে ঘ, ঘ পরের ঘয়ের উপর কিন্তু চন্দ্রবিন্দু। তাহলে দেখো তো বাবা, বিজ্ঞান, এটার উচ্চারণ কি হবে? বিগ, বিগ, বিগ গান, বিগ গান, পরের ঘয়ের উপর চন্দ্রবিন্দু। হয়ে গেছে। আল্লাহ, এত সহজ! এই বিজ্ঞান পরীক্ষাতে হাজার হাজার বার আসে, আজকে আমরা এত ইজি হইতে শিখে ফেললাম। এরপর দেখো ত রফালা থাকলে কি হবে? তয় রফালা, এটা তো পারবাই, এটা সহজ, এটাতে ভুল হবে না। দেখো ছাত, ছাত র, ঠিক আছে, ছাত্র। যকৃত, দেখো জ থাকলে কি হবে? জ থাকলে হবে বর্গীয় জ। জ থাকলে কি হবে? জ থাকলে হবে বর্গীয় জ। কথা বুঝতেছ? জ থাকলে কি হবে? জ থাকলে হবে বর্গীয় জ। ওকে, আচ্ছা। তাহলে দেখো তো যকৃত, এটা কি হবে বলো? যকৃত, ওকে, গুড। তাহলে দেখো বর্গীয় জ হয়ে যাবে। দেখো যক, যক কৃত, ঠিক আছে, যোগ কৃত হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো মূর্ধন্য ষ থাকলে তালব্য ষ, এটা তো অলরেডি অনেকবার বলছি। এই যে বর্ষা, তাহলে বর্ষা, এটার উচ্চারণ তোমরা করো, তোমরা লিখো, আমি লিখবো না। এটা তো অনেকবার পড়ছি। বর্ষা, এটার উচ্চারণ তোমরা লিখো, আমি লিখবো না। ঠিক আছে, তোমরা লিখো, আমি লিখবো না। আচ্ছা, যকৃত, এটাকে অনেকে জয়ের সাথে ওকারও দেয়, তুমি ওকারও দিতে পারো, তাও বানানো হবে, সমস্যা নাই, ঝামেলা হবে না। হ্যাঁ, এটা এইভাবে লেখাটাই ভালো, যকৃত। আচ্ছা, তাহলে বর্ষা কি হবে বলতো? বর সা, এই বরের নিচে একটা হস। আমি আবার বলতেছি, হস কখন বসে এটা তোমাদেরকে পরে শেখাবো। আচ্ছা, এইবার দেখো এই যে বিসর্গ যদি থাকে না, পরের বর্ণের সাথে দ্বিত্ব হয়। দেখো দুঃস্বপ্ন, এই যে দেখো শটা দুইবার উচ্চারণ হচ্ছে, আগে বুঝো। দুষ, দেখো দুষ একটা স, দুষ সব, দেখো আরেকটা স, দুষ একটা স, দুষ, দুষ সব, দুইটা স, দুঃস্বপ্ন। ঠিক আছে, বুঝতেছ? আচ্ছা, তাহলে দেখো তো আমরা এটা লিখি, দুষ, এটা তুমি নিয়ম না জানলেও পারবা, দুষ স্বপ্ন। ঠিক আছে, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন। ওকে, আর আচ্ছা, এরপর দেখো হয় জফালা থাকলে কি হবে? বর্গীয় জ ঝকার, বর্গীয় জ ঝকার। হয় জফালা থাকলে বর্গীয় জ ঝকার। যেমন দেখো উজ্জ, উজ্জ। এখন বলো তো এই যে দীর্ঘ, এই দীর্ঘর পরিবর্তে কি বসবে? আগে এটা বলো, আগে এইটা বলো, পরেরটা পরের আলোচনা। ঠিক আছে, পরেরটা পরের আলোচনা। তাহলে দেখো তো এইটা, দেখো এখানে প্রথমত তো রস্যউ হবে। তাহলে দেখো উজ্জ, দেখো রস্যউর কাজ শেষ। এবার আছে কি হয় জফালা, তাহলে হয় জফালার পরিবর্তে কি বসে? বর্গীয় জ ঝকার। তাহলে বর্গীয় জ ঝকার বসাই দাও, উজ ঝ, উজ ঝ, শেষ, উজ ঝ, উজ ঝ, উজ ঝ। আচ্ছা বলো, শেষ আমাদের বেসিক কাজ, ফান্ডামেন্টাল কাজটা শেষ। এখন বেসিক জিনিসটা আমাদের ক্লিয়ার। আমার মনে হয় এরপর আমাদের আর কোনো ঝামেলা থাকার কোনো সুযোগ আমাদের আর নাই। আমি কি বুঝাইতে পারছি বলো তো বাবা? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কুইজ দিই। আমাদের কুইজটা হচ্ছে, এই শব্দটার বানান লিখো তো, বাহ্য, বাহ্য, এটার বানান লিখো। না পারলে ফুটবলের মতো লাথি মেরে ক্লাসতে বাইর করে দেবো সবগুলারে। বাহ্য বলো, এটা 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 লিখো। কেউ যদি হর্ষ না দিতে পারো তাহলে মাঝে গ্যাপ দিয়ে তারপর হচ্ছে লিখো, সমস্যা নেই।
আচ্ছা এবার দেখো, এটা দেখো, তাহলে দেখো বাজ, আমি দেখি যে কে কে কার কার হইতেছে। দেখো বাজ, এখন এই যে বাজ বর্গীয় জ ঝহকার, বাজ জ, ঠিক আছে, সহজ জিনিস, বাজ জ, ঠিক আছে, সহজ। এখন আসলে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার করব, রিমুভ কনফিউশন। তো এখানে কনফিউশনের মধ্যে আছে যে উচ্চারণে কখন হস বসে, এটা আমাদের অনেকের কোশ্চেন, এটা আমরা অনেকেই পারি না যে উচ্চারণে কখন হস বসে। আচ্ছা একটা স্লোগান মুখস্থ করবা, স্লোগান হচ্ছে যেখানে থামবো সেখানে হস দিব। কি বলছি বলো তো? যেখানে থামবো সেখানে হস দিব। কি বলছি বলো? যেখানে থামবো সেখানে হস দিব, যেখানে থামবো সেখানে হস দিব, যেখানে থামবো সেখানে হস দিব। ভাই এটা কেমন কথা? থামবেন কেমনে? থামবে কখন? খেয়াল করে দেখো, যেমন দেখো বর্ষা, দেখো এখানে কিন্তু থামতে হচ্ছে, বর বর সা। বাবা দেখো তো এখানে বর, এখানে থামতে হচ্ছে, সা এখানে থামা লাগতেছে না, তুমি কিন্তু এটা কিন্তু টেনে নিয়ে যেতে পারবা, এই যে সা, থামা লাগে? তোমার যত নিশ্চয় তুমি তখন পর্যন্ত টানো, কেউ তোমার মানা করবে না, কিন্তু এখানে তুমি টানতে পারবা, বর বর টানো, একটু টানা, তুমি বলতে পারো ব, তুমি তো ব টানতেছো, বর এটা কখনো তুমি টানতে পারবা না, বর 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 সা, এটা টেনে দেয়। তাহলে এই যে এখানে যে থামতেছে, এই জন্য তুমি এখানে হর্ষ দিছো। সারা জীবন পড়াশোনা করে আসিস, কয়টা কবি, 10 বছর তোরা পড়ে আসিস, এরপর আবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে 11 বছর পেরে এলে তোরা এটা পারস না যে কোথায় হর্ষ বসে, কোথায় হর্ষ বসে। এই দেখো আমরা যে বললাম যে বাহ্য, তাহলে এইবার বলো এখানে কোন বর্ণটার নিচে, আমি তো হর্ষ দিয়েই ফেললাম দূর। আচ্ছা এটা বাদ, বাহ্য, ঠিক আছে, ঠিক আছে, বাহ্য, বুঝছো? দেখো এখানে বাজ, এটা নিচে, এটা নিচে দেখো থামতে হচ্ছে, বাজ ঝ, ঝয়ের সাথে হর্ষ দেওয়া লাগে না, এখানে সায়ের সাথে হর্ষ দেওয়া লাগে না, কারণ এখানে এটাকে তুমি টেনে নিয়ে যেতে পারতেছো। আচ্ছা এইবার আসো, আমরা লিখলাম বিজ্ঞান। এবার বলো এখানে কোন বর্ণটার নিচে, তো লেখা একটু ভুল হয়েছে, বিগ, ঠিক আছে, বিজ্ঞান, হ্যাঁ। এবার বলো এখানে কোনটার নিচে হর্ষ চিহ্ন দিবে, বলো 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 বলো, এখানে কোনটার নিচে হর্ষ চিহ্ন দিবা, বলো তো এখানে কোনটার নিচে হর্ষ চিহ্ন দিবা, এখানে কোনটার নিচে হর্ষ চিহ্ন দিবা, বলতে পারবা? আচ্ছা এবার বলো নদী, এখানে কোনটার নিচে হর্ষ চিহ্ন দিবা? এখন দেখো বিজ্ঞান, বিগ 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 বিগ, এখানে যে প্রথম গয়ের সাথে হর্ষ চিহ্ন দিবা, পরের নয় নিচে হর্ষ চিহ্ন দিবা, এটা তোমরা অনেকেই করো না, শেষের জ্ঞান, জ্ঞান থেমে যাচ্ছ না বাবা, এখানে তুমি এই যে জ্ঞান, এখানে থেমে যাচ্ছ না। এখন আরেকটা কৌশল শিখাই, আরেকটা টেকনিক শিখাই। টেকনিকটা হচ্ছে সাধারণত যেটার সাথে আকারিকার রস্যিকার কোনো কার থাকে ওটার সাথে হর্ষ চিহ্ন বসে না। যেমন দেখো বাবা এখানে জয়ের সাথে কার আছে, দেখো কি কার আছে, এখানে আছে ওকার, এখানে দেখো কি কার আছে, এখানে আছে আকার, এই জন্য এগুলোর সাথে হর্ষ চিহ্ন নাই। এখন জ্ঞান, এখানে নয়ের সাথে কিন্তু কোনো কার নাই, এই জন্য দেখো এখানে হর্ষ চিহ্ন বসছে। এখন বাবা মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এখানে নয়ের সাথে আছে ওকার আর দয়ের সাথে আছে ইকার, তাহলে তো এখানে আর হর্ষ বসবেই না, এখানে তুমি হর্ষ বসাবা কই? হর্ষ বসানোর কোনো সুযোগ আছে নাই। তাহলে এইবার বলো, আমার কথা কি বুঝাইতে পারছি আমি? বলো তো কোথায় হর্ষ বসবে, এই কনফিউশনটা কি ক্লিয়ার আমাদের? বলো তো এই কনফিউশনটা কি আমাদের ক্লিয়ার? বলো বাবা। এত কিছু থাকতে শীত নাই গরম নাই, খালি ঠোঁট ফাটে। ডাক্তার দেখাই দেয়, বুঝছো? শীত নাই গরম নাই, আল্লাহ 12 মাস ঠোঁট ফাটে, হাত ফাটতো, বুক ফাটতো, খালি ঠোঁট ফাটে। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা কনফিউশনটা ক্লিয়ার। এবার দেখো বাবা আমরা এখন এখানে যাই, এখন এগুলোর উচ্চারণ তোমরা ডেফিনেটলি এখন তোমরা পারবা,
আমি ওগুলোর উচ্চারণে তোমাদের কার নিব না, মানে এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে। কখন চন্দ্রবিন্দু বসে এই আলোচনাটা আমাদের ইম্পর্টেন্ট। এই আলোচনাটা হচ্ছে যে কখন উচ্চারণে কখন চন্দ্রবিন্দু বসে। আমরা দেখলাম যে একটু আগে ওই যে মনে আছে বিজ্ঞানে একটা চন্দ্রবিন্দু চলে আসছে, কেন চন্দ্রবিন্দু আসছে, কেন চন্দ্রবিন্দু আসছে এটা আমাদেরকে এখন জানতে হবে। কেন চন্দ্রবিন্দু আসছে এটা আমাদেরকে এখন জানতে হবে। ব্যাপারটা হচ্ছে দেখো, বানানে নাসিক্য বর্ণের উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু বসে। বানানে নাসিক্য বর্ণের উচ্চারণ না হলে, বানানে নাসিক্য বর্ণের উচ্চারণ না হলে কি চন্দ্রবিন্দু বসে, বুঝছো? বানানে নাসিক্য বর্ণ, এখন প্রশ্ন হচ্ছে ভাই নাসিক্য বর্ণ কি? নাসিক্য বর্ণ হচ্ছে এইগুলা, ইয়, উ, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুস্বার, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এগুলোর উচ্চারণ যখন হয় না, এগুলোর উচ্চারণ যখন কি হয় না, তখন এই চন্দ্রবিন্দুটা চলে আসে। আচ্ছা বাবা আমার দিকে একটু তাকাও তো, দেখো তো সোনামণিরা, আমরা লিখলাম না বিজ্ঞান, দেখো বিগ গান, তাই না? এখন দেখো বাবা একটু খেয়াল করে দেখো তো, এই যে শব্দটা কি বলতো, বিজ্ঞান না, শব্দটা তো এরকম। এখন এই যুক্ত ব্যঞ্জনটাকে বিশ্লেষণ করলে কি পাই বলতো বাবা? ঝ যোগ ইয়, তাই না? এখন দেখো এই যে ঝ যোগ ইয়, বলতো বাবা এই ইয়টা এটা নাসিক্য না? বলতো এটা কি নাসিক্য? দেখো এটা নাসিক্য না, ডেফিনেটলি এটা নাসিক্য, তাই নয় কি? এটা নাসিক্য। এখন বলো ইয় এর উচ্চারণ কি এখানে আছে? বলো ইয়টা কি এখানে আছে? বলতো আছে? আছে বলতো? নাই। আছে? নাই। এই যে নাই, এই জন্য দেখো এটার উপর একটা এই চন্দ্রবিন্দু দিয়ে দিলাম। কথা মনে বুঝো নাই? সহজ না? এইবার খেয়াল করে দেখো, এই যে ধরো আমরা লিখলাম যে পদ্ম, এখন দেখো তো পদ্ম এটার উচ্চারণটা যদি লিখি, একটু খেয়াল করে দেখো, পদ্ম এটার উচ্চারণটা যদি লিখি পদ দ, আচ্ছা বলো তো এখানে কি ময়ের উচ্চারণ আছে? বলো বাবা, বলো বলো, এখানে কি নয়ের উচ্চারণ, ময়ের উচ্চারণ আছে? ম কিন্তু একটা নাসিক্য, দেখো ম কিন্তু নাসিক্য ধ্বনি, ময়ের উচ্চারণ কি আছে? বলো তো বাবা, নাই। এই যে ময়ের উচ্চারণ যে নাই, সে তো নাসিক্য, সে না থাকলে তার পরিবর্তে সে আরেকজনকে বসাই দেয়। কাকে বসায়? সে হচ্ছে চন্দ্রবিন্দুকে বসায়। এই যে দেখো এখানে আমাদের চন্দ্রবিন্দুকে আমরা বসাই দিলাম পদ্ম। দেখছো, বাংলা বর্ণমালার মতো অশ্লীল ইতিহাসে নাই। একটা আরেকটার গায়ের উপর উঠে যায়। একটা ধরো তুমি যদি বলো কুম্ভকর্ণ, ওই যে কুম্ভ বলে না, কুম্ভ, এই যে দেখো ময় নিচে ভয় এমনি লটকে থাকে। আবার চন্দ্রবিন্দু দেখো ও কি করো, মাথার উপর উঠে যায়। এই যে একটা বিভৎস অবস্থা বর্ণমালার আমাদের, মানে লাগালাগি ছাড়া ছাড়ি ছাড়া আমাদের বর্ণমালায় কোনো মানে যুক্ত ব্যঞ্জন নাই। আচ্ছা তাহলে এবার দেখো এই যে পদ্ম, অজ্ঞ, দেখো এটাকে বিশ্লেষণ করলে কি পাই? ওই যে বিজ্ঞানের মতো ঝজগীয়, তাহলে দেখো অজ্ঞ। শ্মশান, দেখো এখানে মফলার উচ্চারণ নাই, এই জন্য দেখো এখানে এই যে একটা চন্দ্রবিন্দু চলে আসছে। তাহলে বলতো এই কনসেপ্টটা কি বুঝতে পারছো বলতো? ঠিক আছে। একজন বলছে গায়ের উপর উঠে যায়, এটার নাম কি? মিতু সাহা। রোজা রমজানের দিন তুই এমন এত স্পষ্ট ভাষায় তোমার কেউ কমেন্ট করতে বলছে? এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ, রোজার দিন তুমি, আমি বলতেছি যে হইতেছে না, তোমার আবার এটা আমি মানে এটা 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 ইয়ে করা লাগবে, ক্লাসে এসে খুলে বলা লাগবে? হ্যাঁ, ও মানে সব খুলে খেলা আরো ডিটেলসে বলতেছে, তোর বলার লাগে কইছি আমি? আমি কইতেছি হইতেছে না। এই হইছে, ঠিক আছে ঠিক আছে, ওকে। অনেক আন্টিরাও ক্লাস ক্লাস করে, তোমরা এগুলো বুঝো না কেন? আচ্ছা এবার দেখো, হ্যাঁ এবার আসো খেয়াল করো, এখন কনসেপ্টটা কি? তালব্য স্বরের উচ্চারণ কখন দন্ত হয়। মানে দেখো বাবা, আমি তোমাকে আগে বেসিকটা বুঝাচ্ছি, এগুলো হচ্ছে খুব বেসিক জিনিসপত্র। মানে তুমি যদি এইটাই যদি না জানো যে হঠাৎ করে চন্দ্রবিন্দু এটা কই থেকে আইলো, তুমি জীবনেও তুমি পারবা না। তুমি যদি এইটাই যদি না জানো যে হর্ষ চিহ্নটা কখন বসে, তুমি জীবনে উচ্চারণ পারবা না। তুমি যদি এটাই না জানো যে তালব্য স্বরের পরিবর্তে কখন দন্ত হয়, এটা না জানলে কপালে দুঃখ আছে। তুমি যত ভালো উচ্চারণ, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ম পড়বা, কিন্তু ওই আসল জিনিস যেটা ওটাই পারবা না। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আসো আমরা একটু দেখি। এইবার দেখো খুব সহজ কথা হচ্ছে, মনে রাখবা তালব্য স্বরের পরিবর্তে তালব্য স বসে, এটাতে কোনো ডাউট নাই। তালব্য স্বরের পরিবর্তে তালব্য স বসে, এখানে কোনো ডাউট নাই। এখন কোনো ডাউট আছে না? কিন্তু তালব্য স্বরের পরিবর্তে যখন দন্ত স বসে তখন ঝামেলা আছে। কথা বুঝো নাই? আচ্ছা একের পর 2 আসবে, এটা তো নরমাল, কিন্তু একের পর 4 আসলে এটা তো অ্যাবনরমাল। এই সিচুয়েশনটা ডিফারেন্ট না? এই সিচুয়েশনটা হচ্ছে যখন তালব্য স্বর না বসে, সে যখন তার পরিবর্তে দন্ত স বসে, তখন আমাদেরকে জানতে হবে কেন সে দন্ত স বসে, তার মনের ব্যথাটা কি, তার দুঃখটা কি, সেই দুঃখটা আমাদেরকে জানতে হবে। না কথা বুঝো নাই? তো চলো আমরা এবার একটু দেখি।
এখানে একটা ব্যাপার দেওয়া আছে, ব্যাপারটা একটু খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে যে যদি তালব্য ও দন্ত স, তালব্য ও দন্ত স এই বর্ণ কয়টার সাথে সংযুক্ত হলে সেই বর্ণ কয়টা কি? রি, র, ল, দন্ত ন, ত, থ, প, এই কয়টা বর্ণের সাথে সংযুক্ত। আমার সাথে সাথে বলো তো। খেয়াল করো, আমার সাথে সাথে বলো তো। দেখো আমার সাথে সাথে বলো তো, কি? রি, র, ল, দন্ত ন, ত, থ, প, এই কয়টা বর্ণের সাথে যদি তালব্য স সংযুক্ত হয়, সেটা তালব্য স হতে পারে, সেটা দন্ত স হতে পারে। এই কয়টা বর্ণের সাথে সংযুক্ত হলে সেই তালব্য স ও দন্ত স এর উচ্চারণ দন্ত স এর মতো হয়। আজগুবি ব্যাপার, আজগুবি ব্যাপার না ব্যাপারটা? খেয়াল করে দেখো, দেখো দেখো দেখো। এখন দেখো এখানে তালব্য স এর সাথে কে যুক্ত হয়েছে? রি যুক্ত হয়েছে। দেখো রি আমাদের এখানে আছে না নাই? আছে। তাহলে তো বাবা এই যে রি যুক্ত হয়েছে, এই তালব্য সটা দন্ত স হয়ে যাবো নিয়ম অনুযায়ী। শ্রম, দেখো এখানে তালব্য স এর সাথে কে যুক্ত হয়েছে? র। র মানে কি? রফালা। তাহলে এই তালব্য সটা কি হয়ে যাবে বলো তো? দন্ত স হয়ে যাবে। কথা মনে বুঝো নাই, বাংলা কথা। বাংলা কথা না বুঝলে কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে? বাংলা কথা না বুঝলে কপালে দুঃখ আছে। এই যে তোমরা যে বলতেছো, অনেকে বলছো যে নিয়ম লিখে দিয়ে চলে আসবে, পারবা না। এগুলো না বুঝলে নিয়ম লিখতে গেলে উদাহরণ ভুল করবা। বাবা 5টা নিয়ম লেখা আমার থেকে শর্টকাটে তোমার কেউ পড়াবে না, এটা আমি তোমার গ্যারান্টি দিয়ে দিতে পারি। আমার থেকে শর্টকাটে তোমার কেউ পড়াবে না। তোমার যদি 5টা নিয়ম পড়াই যদি দিলে যদি হয়ে যেত, তাহলে আমি তোমার অধ্বনির 5টা নিয়ম, এধনির 5টা নিয়ম, বফলার 5টা নিয়ম, মফলার 5টা নিয়ম, এই 4টা পড়ে যাবা, 100% 5টা কমন আসবে। বাট তুমি নাম্বার পাবা না। কেন পাবা না? কারণ ওই যে তুমি যে নিয়মগুলো লিখবা, উদাহরণগুলো, এই যে একটা চন্দ্রবিন্দু না দিলে নাম্বার কাটা, শেষ, আউট, কট, নগদে কট। ওই কট তো তোমার আমি দিতে চাই না। আমি তো তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই। তোমার আমি যদি শর্টকাটে যদি পড়াইতাম, 5টা নিয়ম মুখস্থ করে দিতাম, এতনির 1 নম্বর নিয়ম ইউটিউবে সার্চ দাও আজকে, উচ্চারণের নিয়ম, দেখবা যে এরকম ক্লাস আসবে না। আসবে কেমন? আজকের ক্লাসে আমরা শিখবো অধ্বনির 5টা নিয়ম, আজকের ক্লাসে আমরা শিখবো বপলার 5টা নিয়ম। আজকের ক্লাসে তুমি এই বপলার 5টা নিয়ম শেখাবো, তুমি পরীক্ষার হলে গিয়ে লিখে দিতে পারবা। আগাও নাই মাথাও নাই। বপলার 5টা নিয়মকে একটা স্টুডেন্ট ধরে কি পড়তে পারবে? অধ্বনির উচ্চারণ ধরে পড়তে পারবে? বেসিক জিনিস না জানলে অসম্ভব, অসম্ভব। তো কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমারে আমি যেই ফরম্যাটে হাঁটাইতেছি, যেই পথে হাঁটাইতেছি, এই পথে হাঁটো। এই পথে না গিয়ে পাকনামি করবা তো এমন এমন কট খাবা যে ওই বাংলা এ প্লাস ছুটে যাবে। আর এ প্লাস ছুটে গেলে কানবা, আইসা পাও ধরবা, পাও ধরলে তখন কি হবে না? কোনো কাজ হবে না। আমি কিন্তু আবার বলতেছি, পাও ধরবি কিন্তু কোনো কাজ হবে না। তা আমি তোমাদের সেই পথ আসলে নিতে চাই না। আমি চাই ভালো, আমি চাই যে তোমরা সবাই ভালো করো, ঠিক আছে? আচ্ছা এবার আসো, হ্যাঁ এবার খেয়াল করে দেখো। এখন দেখো এখানে যদি রিকার আছে, তাহলে রিকার থাকলে এটা কি হয়ে যাবে? এটা দন্তস হয়ে যাবে। তাহলে দেখো শৃং, শৃং, এরপর দেখো কি উচ্চারণটা কি বলতো? শৃং, গুড, শৃঙ্খলা। দেখো শৃং খ লা হয়ে গেল, শৃঙ্খলা। দেখছো একই রকম ভাবে খেয়াল করে দেখো শ্রম, তাহলে কি হয়ে যাবে বলতো? দন্তস ওকার, শ্র। দেখো এখানে কেন, খেয়াল করে দেখো এখানে শয়ের সাথে কেন ওকার হয়েছে সেটা পরে জানবো, বাট উচ্চারণে কিন্তু ওকার চলে আসে, শ্রম, ওকার চলে আসে, তাই না? তাহলে দেখো এই যে শ্রম যে আমরা যে বলি, এখানে দেখো এই যে ম আছে, এই ম জাস্ট হয়ে গেল। শ্রদ্ধা একই রকম কি হয়ে যাবে? দন্তস হয়ে যাবে, শ্রদ্ধা। খেয়াল করো শ্রদ্ধা, এখানে দেখো শ্রদ্ধার সাথে দেখো র আছে না? আছে কিনা বলো? আছে। তাহলে কি হয়ে যাবে বলো তো? শ্রদ্ধা, 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 বুঝছো? শ্রদ্ধা। বাকিগুলো এরকমই হয়েছে, শ্রবণ, শ্রেণী, বুঝছো? এবার এই যে শ্রেণী, এটা কি হবে? শ্রেণী, শ্রেণী, শেষ, সিম্পল। তার মানে এই তালব্যশ অথবা দন্তস্বর সাথে এই কয়টা বর্ণ যুক্ত হলে পরে ওই তালব্যশটা দন্তস হয়ে যাবে। দন্তস হইলে সেটা দন্তসই থাকবে। কথা কি বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? কথা কি বুঝাইতে পারছি? সিম্পল না? সহজ জিনিস এটা, কিন্তু খুবই খুবই সহজ জিনিস। আচ্ছা এবার আসো, এবার আমাদের মোটামুটি বেসিক জিনিস শেষ। এখন আমরা নিয়মে যাব, আমার কথা ভালো করে বুঝতে হবে, নাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আবার বলতেছি, আমার কথা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা এবার আমরা নিয়মে যাচ্ছি। এখন আমি তোমাদেরকে গতানুগতিক পড়াবো না, কোশ্চিন কালে আমি তোমাকে গতানুগতিক পড়াবো না যে অধ্বনির 5টা নিয়ম, এধনির 5টা নিয়ম, বফলার 5টা নিয়ম, মফলার 5টা নিয়ম, আমি এগুলো ধরাবোই না, আমি এগুলো তোমার পড়াবোই না। ওই 5টা নিয়ম পড়ানোর জন্য তো আমার ক্লাস করার দরকার নাই। আমার কথা বুঝো নাই?
5টা নিয়ম পড়ানোর জন্য আমার ক্লাস করার দরকার ওটা তোমার যে কেউ 5টা নিয়ম পড়া দিতে পারবে, তুমি নিজে নিজে পড়লেও পারবে, বাট তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, তোমাকে ওই ইজি ওইতে 2 মিনিটে 5 নাম্বার আনসার করার কৌশল শেখাবো। তুমি যদি এরপর তুমি যদি রচনামূলক লিখতে চাও তাও তুমি পারবা, কোনো সমস্যা নেই, বুঝছো, তাও তুমি কি পারবা। ওকে, আচ্ছা গুড। এবার আসো, খেয়াল করো, এবার দেখো, এবার পানির মতো সহজ, কমেন্টে লিখো কিসের মতো সহজ বলো। এতক্ষণ তো বেসিক বুঝছি, বেসিক বুঝাতে গিয়ে অনেকের প্রবলেম হয়েছে, আই নো, আমি জানি বেসিক বুঝাতে গিয়ে আমাদের প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়াটাই তো স্বাভাবিক। এখন পানির মতো সহজ, কিসের মতো সহজ হবে পড়াশোনা, এখন পানির মতো সহজ। এই যে বেসিক যারা তখন ধরো 30 মিনিট, অনেকে হাঁপাই গেছে 30 মিনিট ক্লাস করতে গিয়েও হাঁপাই গেছে। কালকের ক্লাসে বললাম 4 মিনিট, ওই 4 বিয়ে করতে চাই, তো 30 মিনিটে বেসিকে ও মাথার ভিতরে ঢুকাইতে পারে না, ও কেমনে উচ্চারণ ক্লাস করবো বলো, দেখি সম্ভব না। এবার পানির মতো সহজ, কিসের মতো সহজ, পানির মতো সহজ। এবার দেখো, প্রথমে আসো আমরা অধ্বনির উচ্চারণ পড়বো। এখন অধ্বনির উচ্চারণ এমন ভাবে পড়বো, এরপর তোমার যদি পরীক্ষা প্রশ্ন আসে 5টা নিয়ম লেখো, তুমি এমনিই পারবা। তো বলা হচ্ছে অ এর পরে যদি কার থাকে, কার মানে কি আকার, কার মানে কি ইকার, রসিকার, দীর্ঘিকার, হোয়াট এভার, যে কোনো কার, যদি জফলা থাকে, যদি ক্ষীয় থাকে, যদি ঝযোগীয় থাকে, যদি রিকার থাকে, যদি রফলা থাকে, তাহলে সেটার সাথে সেটা ওকার হয়ে যাবে, সেটা ওকার হয়ে যাবে। খেয়াল করে দেখো, সেটা ওকার হয়ে যাবে। দেখো দেখো দেখো, আমার দিকে তাকাও, দেখো এখন বললাম না, এখন পানির মতো সহজ, পানির মতো সহজ। এবার দেখো এই যে অতি, দেখো স্বরে আছে, স্বরের পর কার আছে না নাই বলো, আছে না নাই, আছে না নাই, আছে না নাই, আছে আছে আছে, কি কার, ইকার, ইকার, তাহলে ইকার যদি থাকে তাহলে স্বরেও হয়ে যাবে ও, তাহলে হয়ে গেছে অতি, শেষ, খালাস। আই হাই, এত সহজ, মাথা নষ্ট। নদী, এই যে পড়াইলাম না, বললাম না যে 9 সাথে ওকার কেন হয়েছে, এটা তুমি পরে শিখো। এখন সোনামণিরা আমার দিকে তাকাও তোমরা, দেখো দেখো এই যে, দেখো এই যে দীর্ঘিকার আছে না নাই, আছে, তাহলে দীর্ঘিকার আছে, ও চলে আসবে, তাহলে 9 সাথে ওকার যুক্ত করে দাও, হয়ে গেছে, খেলা শেষ, নদী শেষ। আয় হায়, মাথা নষ্ট। এবার দেখো অধ্যক্ষ, একটু খেয়াল করে দেখো অধ্যক্ষ। এবার দেখো জফল আছে না, এখানে কিন্তু 2টা নিয়ম কমন পড়ছে, এখানে তুমি খেয়াল করো, আচ্ছা এবার খেয়াল করো, জফলা আছে আবার ক্ষীয় আছে, তার মানে তো বুঝতেছ 2টাই আছে, তার মানে তো স্বরেও ও হয়ে যাবে। তাহলে দেখো ওদ, ওদ, দোক, দোক, খ, ওদ, দোক, খ, শেষ, দেখছো হয়ে গেছে অধ্যক্ষ। দেখো এটা ও হয়ে গেছে। বক্ষণ, দেখো ক্ষীয় আছে, এই যে আমরা পড়ছিলাম না যে ক্ষীয়, তাহলে ক্ষীয় থাকলে কি হয়ে যাবে, ও হয়ে যাবে, তাহলে বয়ের সাথে ওকার হবে, বক, দেখো বক, মনে আছে ক্ষীয়, মনে রাখবা ক্ষীয় থাকলে সবসময় ক খ আসে উচ্চারণে, ক্ষীয় ইজ ইকুয়াল ক যোগ খ, ক্ষীয় থাকলে উচ্চারণে সর্বদা ক খ আসে। তাহলে খেয়াল করে দেখো আমরা যে বক্ষণ, হ্যাঁ গুড, তাহলে বক্ষণ লিখো, বক, এরপর কি খ ওকার খ দন্তন, বক্ষণ, শেষ। যজ্ঞ দাও, এটার উচ্চারণ তোমরা লিখো, এটা পারবা, দাও এটার উচ্চারণ তোমরা লিখো তো, অধ্যক্ষ, যজ্ঞ, এটার উচ্চারণ তোমরা পারবা আমি জানি। দেখো এই যে ওকার হবে না, দেখো এই যে এই 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 বর্ণটা আছে না, আছে, তাহলে এটা থাকার কারণে ওকার হবে। এখন বলো জয়ের সাথে ওকার হবে না বর্গীয় জয়ের সাথে ওকার হবে। এখন কেউ যদি জয়ের সাথে যদি ওকার দাও, ওরে কিক মাইরা, ওরে এমনি এমনি ফুটবল ম্যাচে এমনি মাইরা ক্লাসে বাইর করে দেবো। কেউ যদি এটা যদি লিখো, এটা যে লিখবো ওরা কিন্তু আমি কিন্তু গ্রুপ থেকে ব্যান করবো, ডিরেক্ট ব্যান করবো, এটা যে লিখবো ফুটবল মতো মারবো। দেখো এই যে দেখো, দেখো এখানে দেখো আমরা কিন্তু আগেই জানি যে জ থাকলে কি হবে বলতো, জ থাকলে বর্গীয় জ হবে, জ থাকলে কি হবে, বর্গীয় জ হবে, তাই না? তাহলে অবশ্যই বর্গীয় জ হবে। এখন ওকার কেন হয়েছে, এই এই বর্ণটা থাকার কারণে, এই বর্ণটা থাকার কারণে, এই যে গুড হইতেছে। তাহলে কি হবে বলতো, জগ, জগ, গ। এখন বলো চন্দ্রবিন্দু হবে না, হবে না বলো, ইয়েস অর নো, চন্দ্রবিন্দু দিবা কি দিবা না? এই যে অনেকে আছে এখন চন্দ্রবিন্দু দেয় নাই, তো করে চন্দ্রবিন্দু হবে না। এই বর্ণটা, এটা নাসিক্য ধ্বনি আছে না, এটা কি ঝযোগী, ওই যে বিজ্ঞান লেখার সময় দিছো না, তাহলে এটা নাসিক্য ধ্বনি না, তাহলে দিলা না কেন? তাহলে কি হবে বলো, যজ্ঞ, চন্দ্রবিন্দু দিয়ে দিলা, শেষ, দেখছো সহজ। এবার দেখো মসৃণ, রিকার আছে, আছে, তাহলে রিকার যদি থাকে তাহলে ময়ের সাথে কি আসবে, প্রথম বর্ণ, প্রথম ধ্বনির সাথে ওকার আসবে, আসবে কি আসবে না বলো, আসবে, আসবে, আচ্ছা তাহলে ওকার আনো। তাহলে এবার দেখো মোস শ্রীন, অনেকেই এটার উচ্চারণ লিখো মসৃণ, এটা কিন্তু ঋণ না, মোস শ্রীন, মোস শ্রীন। শ্রম, এটা তো পারবাই, ওই যে একটু আগে যে বলাইলাম যে ছয়ের সাথে কেন ওকার আসছে, এই যে ওকারটা এই কারণে আসছে,
এই যে দেখো এই যে রফালাটা থাকার কারণে ওকারটা চলে আসছে, শেষ, সিম্পল। এখন নিয়ম এখানে 5টা বাবা, 5-6টা নিয়ম আছে। মানে জিনিসটা দেখো, তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি পড়ছো একটা নিয়ম, বাট এখানে কিন্তু নিয়ম একটা না। যদি বলো অধ্বনির উচ্চারণের নিয়ম লিখো, তাহলে 1 নম্বর নিয়ম খেয়াল করো, মজার ব্যাপার। 1 নম্বর নিয়ম, অধ্বনির পরে কার বসলে ওকার হয়, অটা ও হয়। অধ্বনির পরে জফলা বসলে ওকার হয়। অধ্বনির পরে ক্ষীয় বসলে ওকার হয়। অধ্বনির পরে ঝজগীয় বসলে ওকার হয়। অধ্বনির পরে রিকার বসলে ওকার হয়। অধ্বনির পরে রফলা বসলে ওকার হয়। কয়টা নিয়ম? 1টা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম, 4টা নিয়ম, 5টা নিয়ম, 6টা নিয়ম। এখানে 6টা নিয়ম আছে, শেষ। বুঝছো সিস্টেম? বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? আর 1 কাপ চা খাই। আমি কি বুঝাইতে পারছি? বলো। ওরা কই গেছে? না শেষ না, কাপ চা দিতে বলো না, কই ওরা? দাও। টাইপ করতে না পারলে মসৃণ, এই যে মূর্ধন্য ন থাকলে কিন্তু ন হয়। এই যে এখানে কিন্তু মূর্ধন্য ন, বাট মূর্ধন্য ন থাকলে ন হয়, হ্যাঁ, দন্ত ন হয়। ব্যাপারটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, শেষ। এরপর দেখো, এখানে দেখো, এখানে খুব সহজ কথাবার্তা। এক অক্ষর ধ্বনি, এক অক্ষর কি এটা তো বুঝতে হবে। এক অক্ষর কি এটা তো বুঝতে হবে নাকি? এক অক্ষর হচ্ছে যেখানে একটা অক্ষর থাকে। শুনো, ইংরেজিতে ভাওয়েল, কোন একটা শব্দকে বাংলিশ লিখবা, বাংলিশ লিখার পর যতগুলো ভাওয়েল পাবা ততগুলো অক্ষর। এক অক্ষর মানে কি? তোমরা বোকা, অশিক্ষিত, মূর্খ তোরা এক একটা। তোরা ছোটবেলা থেকে কি করো, যে ক একটা অক্ষর, ক বুঝি অক্ষর। এটা কে কে বলছো যে ক একটা অক্ষর, ক কেবল অক্ষর, গ কেবল অক্ষর, খ কেবল অক্ষর? বোকা, অশিক্ষিত, মূর্খ তোমরা সবাই। তোমরা যে মানে তোমরা যে বাংলার বটাও জানো না, এবার তোমরা বুঝছো এগুলো অক্ষর না, এগুলো বর্ণ। এগুলো কি? এগুলো হচ্ছে বর্ণ। বাবা বলো, এগুলো কি? বর্ণ। তাহলে অক্ষর কি? অক্ষর হচ্ছে ইংরেজিতে যেটাকে সিলেবাল বলো, সিলেবাল, বাংলাতে সেটা হচ্ছে অক্ষর। একটা শব্দকে বাংলিশ লিখবা, বাংলিশ লিখলে যতগুলো ভাওয়েল পাবা ততগুলো অক্ষর। যেমন দেখো, আমরা লিখলাম কেমন আছো। এই যে দেখো কেমন আছো, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো কেমন, এখানে কয়টা অক্ষর আছো? কেমন আছো, এখন কেমন এখানে তুমি কয়টা অক্ষর পাবা? কয়টা অক্ষর পাবা বলো? তুমি হিসাব করতে পারবে না, তাহলে তুমি এটাকে বাংলিশ লিখো, কেমন আছো, ভাত খাইছ। তাহলে দেখো, অথবা এরকমও লিখে, এক একজন এক এক লিখে, এক এক রকম লিখে, হোয়াট এভার, তুমি যেভাবেই লিখো কেমন। তাহলে দেখো কেমনে ভাওয়েল কয়টা বলো? ভাওয়েল কয়টা? ভাওয়েল কয়টা? ভাওয়েল 2টা। তাহলে কেমন শব্দ অক্ষর আছে 2টা। আছো, আছো ভাওয়েল কয়টা? ভাওয়েল কয়টা? আ ছ 2টা, তাহলে এখানে 2টা। বলে কি বাবু খাইছ, তাহলে দেখো বাবু, তাহলে ভাওয়েল কয়টা দেখো? বা বু, কয়টা? 2টা। খাইছ, খাই ছ, তাহলে কয়টা? এই যে দেখো, একটা, 2টা, হ্যাঁ। তবে পাশাপাশি 2টা ভাওয়েল থাকলে একটা। খাই ছ, এই যে এখানে দেখো পাশাপাশি 2টা না, এই জন্য এখানে একটা হবে। খাই ছ, তাহলে এখানে 2টা। দেখছো, এটা হচ্ছে ভাওয়েল। এখন দেখো মন, এটা এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? কামন লিখে অনেকে, কেমন লিখে, সমস্যা নেই। মানে আমি তোমার এটাই বুঝাই দিই, তুমি কেমন লিখো, কামান লিখো, যাই লিখো, ভাওয়েল 2টা। মানে যেভাবে, মানে তোমার যদি স্পেলিং ভুলও হয় তবু। এখন দেখো এই যে মন, এম ও এন, ভাওয়েল একটা। বন, বিও, বিও এন, বন। জন, জে ও এন, জন। আমি জীবনে এরকম লিখি নাই, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে। এখন এখানে কি বলছে, যে এক অক্ষর শব্দ, এগুলো তো সব এক অক্ষর, এগুলো সব এক অক্ষর। এক অক্ষর শব্দের আদিস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত, হ্যাঁ, অকারের পর দন্তন থাকলে, অর্থাৎ এক অক্ষর শব্দের শেষে যদি দন্তন থাকে, তাহলে ওই যে প্রথম যে স্বরয় আছে, ওই স্বরয়টা ও হয়ে যায়, প্রথমে একটা ওকার আসে। তাহলে দেখো এগুলো সবগুলো শেষে দেখো দন্তন আছে না নাই? আছে। দন্তন আছে না নাই? আছে। তাহলে দন্তন যদি থাকে, তাহলে আমাকে বলা হচ্ছে একাক্ষর শব্দের শেষে দন্তন থাকলে ওই বর্ণের প্রথমে ওকার চলে আসে। তাহলে দেখো তো, ওকার চলে আসলে সরি, ম ওকার কি? দন্তন মন। বন কি হবে? ব ওকার দন্তন বন। জন কি হবে? জ ওকার বর্গীয় জ ওকার দন্তন জন। শেষ। এবার বলো, এই নিয়মটা কি বুঝছো? এই নিয়মটা বুঝানোর লাগে তোমার লাগে এত কাহিনী করতেছি, এত প্রীতি করতেছি, কইরা তারপর বুঝাইলাম। বুঝছো? বুঝছো 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 না বুঝো নাই? বলো তো। আমি কি বুঝাইতে পারছি? বলো।
আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? বলো তো ভাইয়া। শেষ। এখানে এগুলো শেষে কিন্তু হর্ষ চিহ্ন দিবা, এগুলো শেষে কি দিবা? হর্ষ চিহ্ন দিবা। হ্যাঁ, শেষে হর্ষ চিহ্ন। আর তোমরা তোমরা কত বড় মূর্খ, তোমরা তোমরা এটারে বলো হসন্ত। এটারে কে কে হসন্ত বলো? হাত তোলো। এটারে তোমরা বলো হসন্ত, এটারে বলে কি হসন্ত? এটা কি হসন্ত? এই এটা কি হসন্ত? এটা হসন্ত না, এটা হচ্ছে হস। হসন্ত না, এটাকে বলবো হস। একবার নোয়াখালীতে ক্লাস নিতে গেছি, মাইজ দিতে নোয়াখালী। তো ও ক্লাস নিতে তো পরে মেয়েরে বললাম যে আচ্ছা বলো, বললাম যে এই বর্ণটার নাম কি, এই বর্ণ। তো ও আমার বললো এটার নাম হচ্ছে হেড কাটা মূর্ধন্য ষ। হেড কাটা মই ডান ন স। এটা কি? তো আরেকজন আরেকটা মেয়েরে বললাম এটা কি কয়? আমি মানে ওর কথা বুঝতেছি না, ওটা হয় নাই। তো তুমি বলো এটা হেড কাটা মূর্ধন্য ষ বলে কিছু নাই। তো বলো ভাইয়া ও তো ভুল বলছে। আমি বললো ও ভালো, তো তুমি শুদ্ধটা বলো। তো ভুল বলছে তো তুমি বলো। তো বলো ভাইয়া এটা হেড কাটা মূর্ধন্য ষ, এটা হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ। আমি বললাম ও আচ্ছা, এটা পেট কাটা মূর্ধন্য ষ। এটা কোনো কাটা কুটা নাই, এগুলো কাটা কুটা করতে গেছে, এটা মূর্ধন্য ষ। পেট কাটা হেড কাটা এগুলো কিছু না, বুঝছো? কথা বুঝছো? আচ্ছা এইবার আসো। হ্যাঁ, এটা আমরা মোটামুটি বুঝছি। এরপর আসো আমরা এবার দেখি অন্ত অধ্বনির উচ্চারণ মানে শেষে কখন অধ্বনি। পরীক্ষাতে প্রশ্ন আসে না যে শেষে অধ্বনির উচ্চারণের নিয়ম লিখো? অন্ত অধ্বনি মানে শেষে অধ্বনির উচ্চারণ। খুব সহজে বলি, খুব সহজে বলি। হ্যাঁ, খুব সহজ কথা বলি, এখানে অনেক ইয়েতে দেওয়া আছে, আমি খুব সহজ ভাষায় তোমাকে বুঝাই। আমি তোমাকে খুব সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তুমি যদি বুঝো তাহলে তোমার জীবন অনেক সহজ হবে, না বুঝলে জীবন অনেক কঠিন হবে। প্রথম কথা হচ্ছে, যদি কখনো দেখো যে কোনো শব্দের মাঝে অনুস্বার আছে, সাধারণত আমি এখানে সহজ ভাষায় লিখে দিচ্ছি যে মাঝে সাধারণত অনুস্বার থাকলে, এখানে আমরা পড়তেছি কি অন্তে অধ্বনির উচ্চারণ, মাঝে যদি অনুস্বার থাকে তাহলে শেষে অ হবে। এটা কিন্তু শেষে পড়তেছি, অন্তে, তো শেষে অ হবে। এবার দেখো তো এই যে কংস, খেয়াল করে দেখো কংস, খেয়াল করো কংস, একটু ভালো করে বুঝো, ভালো করে বুঝো, না বুঝলে কিন্তু কপালে দুঃখ আছে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কংস, দেখো এখানে শয়ের সাথে ওকার উচ্চারণ হচ্ছে না, কংস। অংশ, শয়ের সাথে দেখো ওকার উচ্চারণ হচ্ছে, অংশ, দেখছো? এরপর দেখো যদি কখনো দেখো যে শব্দের মাঝে রি অথবা রফালা থাকে, ঠিক আছে, তাহলে পরের ধ্বনির সাথে ওকার উচ্চারিত হয়। যেমন দেখো এই যে বিকৃত, খেয়াল করে দেখো বিকৃত, দেখছো? মৃত, তাহলে দেখো মৃত, দেখছো ওকার উচ্চারণ হচ্ছে। এরপর আসো যদি কখনো ইয় অথবা অনিয় প্রত্যয় দেখো, যেমন দেখো পানীয়, ইয় আছে, দেখো পানীয়, ইয় আছে তাই না, পানীয়, এই ইয় প্রত্যয় থাকলে সেক্ষেত্রে উচ্চারণে কি হয়? শেষে ওকার চলে আসে। তাহলে দেখো পা নি অ, ঠিক আছে, হয়ে গেল উচ্চারণ। দেখছো ইয় প্রত্যয় থাকার কারণে শেষে ওকার আসছে। তাহলে বলো তো দেশীয় এটার উচ্চারণ কি হবে? বলো দেশীয় এটার উচ্চারণ কি হবে? দেশীয় এটার উচ্চারণ কি হবে বলো? দেশীয় এটার উচ্চারণ কি হবে বলো তো? দেশীয় এটার উচ্চারণ কি হবে বলো? উত্তর করো। ভাই কংস শব্দের উচ্চারণ লিখেন। এই যে কংস শব্দের উচ্চারণ কং, কং, আর ওই যে দন্তসটা তালব্যশ হয়ে যাবে। অর্থাৎ দন্তস, ওই যে আমরা একটা নিয়ম পড়ছি, ওই বর্ণগুলোর সাথে যুক্ত হলে পরে দন্তস দন্তস থাকবে, নাহলে দন্তস তালব্যশ হয়ে যাবে। বুঝছো? একই রকম অংশ, অং স, ঠিক আছে। তাহলে দেশীয় কি হবে? দে, এখন কি হয়ে যাবে? ওই যে দীর্ঘিকার তো কখনোই উচ্চারণে বসে না, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? এটা রস্বীকার হয়ে যাবে, তাই না? এটা রস্বীকার হয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? এটা রস্বীকার হয়ে যাবে। এটা রস্বীকার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। দেশীয়, দেখো একজন এই দন্তস তালব্যশ জায়গায় দন্তস দিছে, বাবা আমি কিন্তু আগেই নিয়মটা পড়াইছি। অর্থাৎ তালব্যশ দন্তস কেবল ওই বর্ণগুলোর সাথে যুক্ত হলেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সেখানে কেন হবে? যারা এখানে দন্তস দিতেছো কোন লজিকে দিতেছো রে বাবা?
আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সাধারণত বিশেষ শব্দের শেষে যদি হ যুক্ত হয়, এই দুটো বর্ণ যুক্ত হলে, হ অথবা ডয়শূন্য যুক্ত হলে সেটা ওকার হয়। যেমন দেখো এই যে বিবাহ, বি বা হ, দেখছো হয় সাথে ওকার। গাঢ়, গা র, দেখছো ওকার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে যুক্ত ব্যঞ্জনে শেষে কি হয়, ওকার আসে। যেমন দেখো শক্ত, তাহলে দেখো তাহলে বেশ শক তয় সাথে ওকার, শক্ত। এখন প্রাপ্ত, এটার উচ্চারণ লিখো তো, দেখো পারো কিনা। যারা পারো না, যারা বুঝতেছো না ব্যাপারটা, মানে লিখতে পারতেছো না, তারা হচ্ছে একটা কাজ করো, তোমরা খাতায় লিখো, তবু লিখো। মানে এটা হচ্ছে যে বিশেষ্য শব্দের শেষে যদি হ অথবা ডয়শূন্য থাকে তাহলে শেষে ওকার হয়। দেশীয়, এটার নাম কি, রিফাত হাসান, তোর এখনই তোর গ্রুপ থেকে বাইর করুম। ওই দেশীয় দীর্ঘিকার, এটা কিন্তু ক্লাসের আগেই পড়াইছি যে দীর্ঘিকার দীর্ঘকার এগুলো থাকলে রস্যিকার হয়, দীর্ঘকার থাকলে রস্যুকার হয়, এগুলো পড়াইছি না। ওকে, বুঝছো? গুড। বুঝছো, গাঢ় শব্দের উচ্চারণ কিন্তু আরেক রকমও লেখা যায়, এখানে আমি একরকম দিছি। গাঢ় শব্দের উচ্চারণ গাঢ় হ, এটাও হয়, গাঢ় হ, এইভাবেও হয়। এই যে গাঢ়, গাঢ় হ, ওকে, গাঢ় হ, গাঢ় হ, যদি আমরা বলি গাঢ়। আচ্ছা, এবার দেখো প্রাপ্ত, তাহলে দেখো খুব সিম্পল, প্রাপ্ত। এখন দেখো শেষে যুক্ত ব্যঞ্জন, এই যে যুক্ত ব্যঞ্জন থাকলেই শেষে কি হবে, শেষে যুক্ত ব্যঞ্জন থাকলেই ওকার আসবে, তাহলে প্রাপ্ত, ওকাত্ত, প্রাপ্ত, শেষ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে অন্ত অধ্বনির 5টা উচ্চারণ লিখো, পারবা না? আমি কিন্তু একবার আগে বলি নাই যে অন্ত অধ্বনির উচ্চারণ 5টা নিয়ম, এখন যদি আসে তাহলে পারবা না? বলো তো, পারবা? বলো তো বাবা, পারবা? 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 আমি জানি না পারার মতো কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা, বুঝছো? আচ্ছা, এইবার দেখো অধ্বনির উচ্চারণ দুই ধরনের, অধ্বনির উচ্চারণ দুই ধরনের। এই যে স্লাইড গুলো এত সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি, মানে অনেক অনেক সময়, অনেক শ্রম ঘাম, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, মানে তোমরা দেখলে বুঝবা যে জিনিসগুলো আসলে কতটা গোছানো। দেখো কতটা গোছানো, হ্যাঁ, মানে তোমাদেরকে আসলে হয়তো এটা বিশ্বাস করানো যাবে না, বা তোমরা আসলে মানে নিজের চোখের সামনে হয়তো দেখো নাই, আসলে তোমাদেরকে বোঝানো যাবে না। তো যাই হোক, আসো, এখন অধ্বনির উচ্চারণ দুই রকম, আমার সাথে বলো, অধ্বনির উচ্চারণ কয় রকম? অধ্বনির উচ্চারণ দুই রকম। অধ্বনির উচ্চারণ কয় রকম? অধ্বনির উচ্চারণ দুই রকম। অধ্বনির উচ্চারণ কয় রকম? দুই রকম। অধ্বনির উচ্চারণ যখন অয়ের মতোই যখন হবে তখন সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। একটু খেয়াল করো প্লিজ। অধ্বনির উচ্চারণ যখন অয়ের মতোই থাকবে তখন সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। অধ্বনির উচ্চারণ যখন ওয়ের মতো হবে তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। তখন সেটা কি? সংবৃত। এবার বলো, নদী, নদী, বলো এটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? নদী, এটা কি সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ? বলো তো, নদী এটা কি সংবৃত উচ্চারণ নাকি এটা বিবৃত উচ্চারণ? বলতে পারবা? আরেকটা নিয়ম শিখাই একটু ছোট্ট করে। নেগেটিভ শব্দে, নেগেটিভ মানে কি? নেতিবাচক। নেগেটিভ শব্দে, নেগেটিভ শব্দে, ঠিক আছে, নেগেটিভ শব্দে মনে রাখবা সব সময় সরেয় সরেয়ই থাকে। নেগেটিভ শব্দে সবসময় সরেয় সরেয় থাকে। অমানিসা, অনিয়ম, অনেক, এই যে অনেক, এটা পরীক্ষাতে আসে, অনেক। অনেক মানে কি? 9 1, তাহলে অনেক এটার উচ্চারণ অনেকই থাকবে, অই হবে, কখনো পরিবর্তন হবে না। তাহলে অনেক এটার উচ্চারণ, সরেয়ের উচ্চারণ সরেয়ই আছে, তাহলে সরেয়ের উচ্চারণ সরেয় থাকলে এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আর নদী, এখানে তো দন্ত নয়ের সাথে ওকার চলে আসে, তো যেহেতু এখানে দন্ত নয়ের সাথে ওকার চলে আসে, তাহলে ও এর মতো যখন হবে তখন সেটাকে আমরা বলি, সেটা কি উচ্চারণ বলতো? সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। শেষ, সিম্পল। তাহলে এটা সংবৃত, শেষ, বুঝছো? তাহলে সংবৃত বিবৃতের প্যাচটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের। হুম, গেল। এরপর আসো আমরা একটু দেখি এ ধ্বনির উচ্চারণ।
এ ধ্বনির উচ্চারণের নিয়ম খেয়াল করো। এ ধ্বনির উচ্চারণ খুব সহজ। যদি এর পর যদি কখনো কার থাকে, অনুসার সরি একারের পর যদি অনুসার ঘ যদি থাকে, তাহলে সেটা জফালা হয়ে যাবে, তখন সেখানে একটা জফালা আসবে। যেমন দেখো যে ব্যাং, এখানে খেয়াল করে দেখো এই যে একার আছে, আছে না নাই? আছে। এরপর দেখো এই যে অনুসার আছে না নাই? আছে। সরি আছে না নাই? আছে। তাহলে থাকলে এই যে এই একারের জায়গায় জফালা আকার হয়ে যাবে, ব্যাং হয়ে যাবে। এখানে তুমি অনুসার দিলেও বানানটা ভুল হবে না। একই রকম দেখো ভ্যাংছা, এই যে দেখো একার আছে না? আছে। তাহলে একারের পর দেখো এই যে অনুসার আছে না? তাহলে জফালা আকার হয়ে যাবে, ব্যাং ভ্যাংসা, ব্যাংসা। দেখছো? ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই যে অনুসার ঘ, এটার পর যদি আবার যদি রস্যিকার অথবা রস্যৌকার যদি থাকে, রস্যিকার অথবা রস্যুকার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আবার পরিবর্তন হয় না। যেমন দেখো যে টেংরি, এখানে দেখো যে একটা রস্যিকার আছে। নেংরি, এখানে দেখো একটা রস্যিকার আছে। চেঙ্গি, এখানে দেখো রস্যিকার আছে। এগুলোতে কিন্তু রস্যিকার রস্যুকার নাই, আছে দেখো ব্যাং ভ্যাংসা, এগুলোতে আছে, এই জন্য এগুলো পরিবর্তন হবে না, এগুলো এটা এই থেকে যাবে, এটা এই থেকে যাবে। কথা বুঝাইতে পারছি বলো তো? এটা এই থেকে যাবে। ওকে, এটা এই থেকে যাবে। ওকে, এটি সহজ নিয়ম। আচ্ছা এইবার দেখো, এখানে খেয়াল করে দেখো, একারের পর যদি কার থাকে, যদি ঝ থাকে, র থাকে, তালবেশ থাকে, ল থাকে, তাহলে এবং যদি একাক্ষর সর্বনাম থাকে, তাহলে অবিকৃত ভাবে থাকবে। আচ্ছা একটু বুঝো। যেমন দেখো একই, আচ্ছা বলো তো একই, এখানে এর পর একটু খেয়াল করে দেখো, এখানে এর পর কার আছে না? এই যে দেখো কার আছে, কার আছে, আছে। তাহলে যদি কার থাকে তাহলে অবিকৃত ভাবে থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না এর। তাহলে একই, এটার উচ্চারণ একই হবে। বুঝছো? দেখো বেশি, তাহলে তোমরা বলো তো বেশি, এটার উচ্চারণ কি হবে? বলো তোমরা বলো। বেশি, দেশি, এটার উচ্চারণ কি হবে বলো তো? বেশি, দেশি, এগুলোর উচ্চারণ কি হবে? পারবা? এরপর কি বলছে দেখো, একাক্ষর সর্বনাম, একাক্ষর সর্বনাম যে সকল সর্বনামে এ যুক্ত হয়, যেমন দেখো সে, যে, কে, এগুলো সবগুলো একটা অক্ষর না? বুঝছো? তাহলে খেয়াল করে দেখো এটা কি হবে, যে, সে, দেখো এই যে একাক্ষর সর্বনাম, এই জন্য পরিবর্তন হবে না, সে, যে, কে। তাহলে এগুলো কি হবে দেখো, এই যে ইকার আছে না? দেখো এই যে কার থাকলে পরিবর্তন হয় না, তাহলে দেখো এই যে বেশি, ঠিক আছে, যেভাবে আছে ওভাবেই দেশি। বুঝছো? যেইভাবে আছে ওভাবেই থাকবে। ওকে, পরিবর্তন হচ্ছে না। আচ্ছা এইবার দেখো একাক্ষর ধাতুর সাথে, এখানে যে নিয়মটা আছে, এই নিয়মটা আমি তোমাদেরকে এখানে একটু বুঝাই। এখানে একটা নিয়ম আছে, একাক্ষর ধাতুর সাথে ধাতু আগে তোমাদেরকে একটু এই নিয়মটা, আর বেশি অল্প কতক্ষণ ক্লাস নিব আমি, সর্বোচ্চ 10 মিনিট ক্লাস নিব, তারপর শেষ করে দিব। অর্থাৎ অধ্বনি অ্যাধ্বনি শেষ করে আজকে ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করবো আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগুলো পড়াবো। শেষ। ওকে, আর একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। আচ্ছা খেয়াল করো, এখন এখানে আমি একটু তোমাদেরকে নিয়ম পড়াই, খেয়াল করো। ধাতু তো বুঝো, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশ, যেমন আমরা কি বলি, তুই কাজটি করেন, না কি বলি বলো, তুই কাজটি কর। এই যে যেগুলো আমরা তুই তুকারি করে বলি না, তুই কর, তুই খেল, হ্যাঁ তুই ঠেল, ওকে, তুই যা, তুই হ, তুই মানুষ হ, এই যে এগুলো হচ্ছে কি ধাতু। অর্থাৎ যেগুলো তুই তুকারি করে বলি, যেগুলো কি করি বলতো, যেগুলো তুই তুকারি করে বলি, তুই তুকারি, তুই করে যেগুলো বলি, এগুলো হচ্ছে ধাতু। তো যদি এমন কোন ধাতু হয় যেগুলোর সাথে একার থাকে, একার যদি থাকে, যেমন খেয়াল করো, যেমন তুই খেল, দেখো একার আছে, আছে না নাই? আছে। তুই ঠেল, একার আছে না নাই? আছে। তুই খেপ, তুই তার উপর খেপ বলি না, খেপ, একার আছে, আছে আছে আছে। এখন আমাদের নিয়মে বলা হচ্ছে এইরকম যদি কখনো যদি হয়, এবং ওই জায়গাতে তুমি যদি দেখো যে এরকম একার যুক্ত ধাতুর সাথে যদি আকার যুক্ত করা হয়, খেলা, ঠেলা, খেপা, তাহলে আকার যুক্ত করলে ওইটা জফলা আকার হয়ে যায়, জফলা আকার হয়ে যায়। এবার তোমরা উচ্চারণগুলো লিখো, আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি আর বলবো না। অর্থাৎ একার যুক্ত ধাতুর সঙ্গে আকার যুক্ত হলে ওটা জফলা আকার হয়ে যায়। ওটা কি হয়ে যায়? ওটা জফলা আকার হয়ে যায়। খেয়াল করো, এটা জফলা। তাহলে দেখো খেল, এটা যদি হয়ে যায় তাহলে বুঝো তো বাবা, এই যে খেলা, এটা কি হবে বলতো? খেলা। ওকে, ওকে, ঠেলা কি হবে? ঠেলা কি হবে বলতো?
ঠেলা। ওকে, ঠেলা। আচ্ছা এবার খেপা, এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো? খেপা, এটা কি হবে? তাহলে এখন বলো ক্ষীয় থাকলে কি হবে? শুরুতে ক্ষীয় থাকলে ক্ষীয় কখনোই বসবে না। ক্ষীয়র জায়গায় আসবে খ। খ আসবে, কি আসবে বলো? খ। তাহলে খ আসলে কি হবে? খেপা। বুঝছো? এইটাই এইটাই নিয়ম। যদিও এখানে স্লাইডে আছে, আমি তোমাদেরকে বুঝাই দিছি। এই যে খেপা দেখছো, এই যে খেপা, ঠেলা, ঠেলা, ফেলা, ফেলা, এগুলো পারবা। এখানে একটা নিয়ম আছে, খেয়াল করো। এই নিয়মটা আমি তোমাদেরকে এখানে বুঝাই। আমি আসলে লিখে লিখে পড়াইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে নাও পারে যে ভাইয়া কেন অন্য ভাইয়াদের মতো দেখে দেখে স্লাইড দেখে দেখে পড়াই না। ভাই আপনি স্লাইড দেখে দেখে পড়ান প্লিজ, আপনি কেন লিখে লিখে পড়ান? আচ্ছা, তো ব্যাপারটা আমি একটু বুঝাই। তো ব্যাপারটা হচ্ছে, এখানে এখানে জায়গা নেই আর, এখানে বুঝে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যদি কখনো দেখো, এখানে দেখি আমরা আলাদা করে এটাকে আলাদা করা যায় কিনা। তো ব্যাপারটা হলো মনে রাখবা, যদি কখনো দেখো, যদি কখনো যদি কখনো দেখো যদি কখনো দেখো একার যুক্ত শব্দ তারপর একটা স্বরে উচ্চারিত হচ্ছে, তাহলে জফলা আকার হয়। ঠিক আছে? একার যুক্ত শব্দ এবং ওই শব্দের সাথে যদি দেখো যে স্বরেও থাকলে সেটা কি হয়ে যায়? অধ্বনির উচ্চারণ হলে সেটা জফলা আকার হয়ে যায়। এখন খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো, খুব প্লিজ ভালো করে খেয়াল করো, নাহলে বুঝবা না। এখন এই যে দেখো এ আছে, এবার উচ্চারণে দেখো তো এখন ক্ষয়ের সাথে একটা অধ্বনি আসে কিনা। ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো। এখন ক্ষয়ের সাথে একটা অধ্বনি আসে কিনা, আমার কথা বুঝো। ক্ষয়ের সাথে একটা অধ্বনি আসে কি না? ইয়েস অর নো। আসে নাইলে আসে না, এক কথায় উত্তর। এখন দেখো খন, এখন, এখন আসে, 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 আসে। তাহলে যদি আসে, এবার এটার উচ্চারণ হবে কি? জফলা আকার এ খন। ঠিক আছে? এখন শেষ, উচ্চারণ হয়ে গেছে। এখন এখন শেষে একটা হর্ষ চিহ্ন দিয়ে দিবা। দুঃখিত, আমি হয়তো অনেক সময় হর্ষ চিহ্ন দিতে ভুলে যাই, তার মানে এই না যেটা। একই ভাবে দেখো এমন, এমন, কেমন। ঠিক আছে? কেমন দেখো এগুলোতে একার আছে বা এ আছে, আছে না? আছে। এখন থাকলে দেখো এমন, ময়ের সাথে দেখো ওকার উচ্চারণ হচ্ছে এমন, এমন। তাহলে এই যে দেখো কি হয়ে যাবে? মন। ঠিক আছে? কেমন কি হয়ে যাবে? কেমন। ঠিক আছে? কেমন। বুঝছো? কেমন। একা, খেয়াল করো, একা। তাহলে দেখো একা, একা, কয় সাথে মনে হয় প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা অধ্বনি উচ্চারণ হয়। প্রত্যেকটা ব্যঞ্জন তুমি যদি ক উচ্চারণ করো তাহলে কিন্তু কয়ের সাথে কিন্তু একটা স্বরীয় উজ্জ থাকে। ক যোগ অ। খ যখন উচ্চারণ করো তখন দেখো ক্ষয়ের সাথে একটা স্বরীয় উজ্জ থাকে। খ যোগ অ, খ যোগ অ। ঠিক আছে? তাহলে দেখো তো একা, কয়ের সাথে একটা স্বরীয় আছে না? তাহলে কি হয়ে যাবে বাবা বলো তো? একা। ঠিক আছে? এরকম এক শব্দের উচ্চারণ অনেক সময় পরীক্ষাতে আসে। এক শব্দের উচ্চারণ হচ্ছে এক। ওকে, আমি কি বুঝাতে পেরেছি বাবা? সোনামণিরা বুঝছো? বুঝছো বলতো? এখানে এই জিনিসগুলোই দেওয়া আছে, আর পড়ানোর কিছু নাই। এখন এ ধ্বনির উচ্চারণ দুই রকম, একটু খেয়াল করে দেখো। তা এ ধ্বনির উচ্চারণ হচ্ছে, বিবৃত উচ্চারণ হচ্ছে যখন দেখবা এর উচ্চারণ পরিবর্তন হয়, জফলা আকার হয়, তখন ওইটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আর এর উচ্চারণ যখন স্বাভাবিক থাকে, অর্থাৎ আমি তোমাকে এখানে জিনিসটা বুঝাই, এর উচ্চারণ যখন জফলা আকার হয় তখন ওইটাকে আমরা বলি ওইটা হচ্ছে এর বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ। ঠিক আছে? আর এর উচ্চারণ যখন এই থাকে তখন সেটাকে আমরা বলি সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণ। ঠিক আছে? আচ্ছা এইবার তোমরা বলো তো বেশি, এইটা বলো তো এটা কোন ধরনের? এটা কি সংবৃত নাকি এটা বিবৃত? বলো। বেশি এটা কি সংবৃত নাকি এটা বিবৃত? বলো। এগুলোতে ভার্সিটিতে কোশ্চেন আসে যে এটা কি সংবৃত নাকি এটা বিবৃত। বলো, বলো এটা কি সংবৃত। এখন দেখো বেশির উচ্চারণ তুমি কখনো এরকম করতে পারবা বাসি, মানে তুমি যদি জফলা আনো তাহলে হবে এর উচ্চারণ দুই রকম হবে, হয় এ হবে না হলে জফলা হবে। এখন জফলা আকার আনতে পারবা? এটা কি জীবনে হয়? হয় না। তাছাড়া আমরা নিয়মেই পড়ছি ইকার থাকলে পরিবর্তন হয় না, তাহলে এটার উচ্চারণ বেশি। তো বেশি যদি হয় তাহলে পরিবর্তন হয় না, আর পরিবর্তন না হলে সেটা হচ্ছে সংবৃত। সেটা কি? সংবৃত। এখন যদি বলি আচ্ছা বলো তো বাবা ঠেলা, এটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত?
সংবৃত নাকি বিবৃত? বলো, সংবৃত নাকি বিবৃত? বলো তো কি হবে? তাহলে এটা তো পরিবর্তন হয়ে যায়, এটা জফল আকার হয়ে যায় না? তাহলে দেখো তো এটা কি হবে? এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। এটা কি বিবৃত উচ্চারণ? মনে রাখতে হবে, ঝামেলা যেখানে স্বরের সাথে কিন্তু ব্যতিক্রম। দেখো, স্বরে এর উচ্চারণ যখন পরিবর্তন হয় তখন সেটা হচ্ছে বিবৃত, আর স্বরের উচ্চারণ যখন স্বরেই থাকে তখন সেটা হচ্ছে বিবৃত। মানে এর ক্ষেত্রে পরিবর্তন হলে বিবৃত, আর স্বরের ক্ষেত্রে পরিবর্তন না হলে বিবৃত। তাহলে স্বরের ক্ষেত্রে পরিবর্তন হলে পরে সেটা হচ্ছে সংবৃত। স্বরের ক্ষেত্রে পরিবর্তন হলে বা ও হলে সেটা হচ্ছে সংবৃত। হোপফুলি কনফিউশন ক্লিয়ার। শেষ, এর থেকে সহজ আর কিছু নাই। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। নেক্সট ক্লাস দেখার অনুরোধ রইলো। ওকে, আজকে আমরা বেসিক গুলো ক্লিয়ার করে ফেললাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো চমৎকার ভাবে ইনশাল্লাহ শিখবো। ওকে, তো ঠিক আছে, সবার আজকের ক্লাস কেমন লাগলো একটু জানাই দাও। আমি খুবই মানে তোমাদেরকে চেষ্টা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম বেসিক। আজকের ক্লাসে অনেক বেসিক জিনিস বুঝাইছি, ডিরেক্ট নিয়ম না পড়ে অনেক বেসিক বুঝাইছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঈদের আগে আর ক্লাস আছে কিনা আই ডোন্ট নো, যদি থাকলে তো থাকলো, নাইলে নেক্সট ক্লাসে আমরা পড়বো। নেক্সট ক্লাস যেই দিনে হোক, ক্লাসে ঢোকার আগে তোমরা চেষ্টা করবা যতটুকু পড়াইছো অতটুকু একটু রিপিট করে আসার জন্য, তাহলে নেক্সট ক্লাসটা ধরতে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।